এই যে বর্তমান সরকারের আওয়ামী লীগের সাথে সম্পর্ক কার না ছিল তলে তলে বলেন তো? আওয়ামী লীগ যদি এই কথা বলে দেয় এখন, আপনি এই মন্ত্রী পরিষদের অনেক লোকের আপনার যাকে বলা হয় ইজ্জত থাকবে না। এই যে আমরা বলি রয়ের কথা, মোসাদের কথা, রয়ের টাকা নেয় নাই, মোসাদের টাকা নেয়নি, এরকম কয়জন লোক ওরা যদি বলে দেয় এই কথাগুলো, অনেকে সর্বনাশ হয়ে যাবে। ফলে আমার চোখে যত পাওয়ার আছে, কানে যত শক্তি আছে, আমি সারাদিন শুধু খুঁজতে থাকি যে কোথায় সরকারের ভালো দিক আছে এবং রাজনীতিতে কি কি ঘটছে। তো সেই দিক থেকে আমার কাছে গত 60 ডেইসে উনি বা ওনার কোনো মন্ত্রণালয় বা উনার কোনো কাছের আপনজন প্রিয় মানুষ, পপুলার নয়, আনপপুলার কিন্তু দেশের জন্য কল্যাণকর, এরকম একটা সিঙ্গেল সিদ্ধান্ত গ্রহণ করেনি। এমনকি একটা মোমবাতিও জ্বালাতে পারেনি, যে মোমবাতিটা জ্বালালে লোকজন মন্দ বলবে কিন্তু উপকার হবে। আহ, যে চুক্তিটি হলো এবং তার বাস্তবায়ন শুরু হয়েছে, এটি আমাদের কতদূর নিয়ে যাবে? মানে প্রকৃতি যদি আমরা হিসাব নাও করি, যদি রাজনীতির ভাষায় কথা বলি, তাহলে সেই রাজনীতির থিওরি কি বলে? রাজনীতিতে আমরা অন্তত আরো 20 ইয়ার্স, একটা 20 বছরের একটা ফাঁদের মধ্যে আমরা পড়লাম। এখনো এভরিথিং ইজ আনসেটেলড, সবকিছু আনসেটেলড, এবং সমঝোতা অনুযায়ী সবকিছু চলছে। মুক্ত গণমাধ্যম নিয়ে কিছু বলার আছে আপনার? এখন বাংলাদেশের গণমাধ্যমের একটা বিরাট অংশ বিশ্ব বেহায়া হয়ে গেছে। বিশ্ব গণমাধ্যম দিবসে বিশ্ব ব্যয় হয়ে গেছে। তিনি একটি মন্তব্য করেছেন যে জনপ্রিয় সিদ্ধান্তের পিছনে ছুটলে সাময়িক বাহবা মিললেও দীর্ঘমেয়াদে দেশ ক্ষতিগ্রস্ত হয়। আমার প্রধানমন্ত্রীর চেয়ার আমাকে বলে আমি সবসময় পপুলার বা জনপ্রিয় কথা বলতে পারি না। এই চেয়ার বলে জনপ্রিয় সিদ্ধান্ত নয়, আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বেশ ভালো কথা যে রাজদণ্ড যার হাতে থাকে তাকে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যেগুলো সস্তা জনপ্রিয়তা পাওয়া যায় না, সব ঠিক আছে। কিন্তু এই যে যে কথিত মার্কিন চুক্তি, বাণিজ্য চুক্তি, সেই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া আমরা দেখলাম যে 14টি বোয়িং কেনার মাধ্যমে, চুক্তির মাধ্যমে। এটা এটা কি আসলে সঠিক সিদ্ধান্ত? প্রধানমন্ত্রী যা বলেছেন তার সেই কথার সঙ্গে আমরা এগুলো মেলাতে পারি কিনা? প্রথমত হলো যে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, ওটাই আমার কাছে মনে হচ্ছে হাততালি পাওয়ার মতো কথা। হাততালি পাওয়ার জন্য মানুষ তাকে প্রশংসা করুক, এ কথা তিনি বলেছেন। আদারওয়াইজ কথা ওখানে বলার দরকার নেই। ওটা যে গরম চেয়ার, এটা বাংলাদেশের তেলাপোকাও জানে, ইস এন এভরিবডি। ইটস এ হট সিট, ভেরি ভেরি হট সিট। তো এই কথা তিনি বলেছেন, স্বীকার করেছেন, যেন লোকজন আমরা তাকে বলি যে হা হা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কত সুন্দর, কত সরল, কত সহজ। এটা, দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে আহ, তিনি এই গত 60 দিনে একটাও কঠোর সিদ্ধান্ত নেননি, যেটা তার সিআর তাকে বলেছে। সে যেভাবে বলেছেন, যে সিআর তাকে বলেছে যে ডু ইট সামথিং, ভালো কিছু কাজ করুন, যে কাজগুলোতে দেশের কল্যাণ হবে, জনগণের কল্যাণ হবে, কিন্তু পপুলারিটি হবে না, লোকজন তালি দেবে না। উনি আসার পরে এরকম একটা সিঙ্গেল কাজ আমার দৃষ্টিতে পড়েনি। আমি তো আসলে এখন এই যে টকশো করা, তারপরে শেষে এই রাজনীতির বিশ্লেষণ করে, এটা আমার একটা ফুল পেশা। ফলে আমার চোখে যত পাওয়ার আছে, কানে যত শক্তি আছে, আমি সারাদিন শুধু খুঁজতে থাকি যে কোথায় সরকারের ভালো দিক আছে এবং রাজনীতিতে কি কি ঘটছে। তো সেই দিক থেকে আমার কাছে গত 60 ডেইসে উনি বা ওনার কোনো মন্ত্রণালয় বা উনার কোনো কাছের আপনজন প্রিয় মানুষ, পপুলার নয়, আনপপুলার কিন্তু দেশের জন্য কল্যাণকর, এরকম একটা সিঙ্গেল সিদ্ধান্ত গ্রহণ করেনি। এমনকি একটা মোমবাতিও জ্বালাতে পারেনি, যে মোমবাতিটা জ্বালালে লোকজন মন্দ বলবে কিন্তু উপকার হবে। বরং উনি প্রাণত চেষ্টা করেছেন। বা ওনার, খাল কাটা হচ্ছে তো, খাল কাটা হচ্ছে তো। হ্যাঁ ওটাই বলছি। এখন এই যে খালকাটা যেটা হচ্ছে, আপনার কাটাকাটির যে জিনিসটা হলো, আপনার এখন 1979 সনের যে বাস্তবতা খাল কাটার, এটার কোনো বাস্তবতা নেই। বরং এই খাল কাটা নিয়ে মানে যে জিনিসটা 79 সনে মানুষ কল্পনাও করেনি, আজকে দেখলাম টেলিভিশনে, মানে সামাজিক মাধ্যমে, যে ওই অনেকগুলো যারা মাটি ব্যবসায়ী, তারা এই প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে পুঁজি করে এই গ্রামের মানুষদের যার যার ভিটে বাড়ি আছে, সেই ভিটে বাড়ির মধ্যে দিয়ে খাল কাটার কথা বলে মাটি কেটে নিয়ে বিভিন্ন ইট ভাটাতে বিক্রি করে দিচ্ছে। লোকজন গালাগালি করে সে অস্থির করে ফেলছে। সো ইটস নট ফেয়ার। এটা জিনিসগুলো আমি একেবারে প্রথম দিন থেকে বলছি যে বিএনপি সরকারকে এই খাল কাটা কর্মসূচি ভালো ফলাফল দেবে না, বরং খারাপ ফলাফল দেবে। এবং একই সঙ্গে এই যে বিভিন্ন কার্ড, ফ্যামিলি কার্ড দিচ্ছে, যা কিছু দিচ্ছে, এই বুদ্ধিও মানে আসলে কি, আপনাকে বলি, মুক্তবাজার অর্থনীতিতে কোনো কার্ড নেই। কার্ড মানে কোনো একটা নিয়ন্ত্রিত পরিবেশে আপনার সাপ্লাই যখন কম থাকে আর চাহিদা যখন বেশি থাকে, তখন আপনি কার্ড সিস্টেম করেন। তো এই যে কার্ড দেওয়া নেওয়া, ইট মিনস আপনার কাছে পর্যাপ্ত গুডস নেই। এটা মুক্তবাজার অর্থনীতির পরিবর্তে এটা হলো সমাজতন্ত্রের কথাবার্তা। তাহলে আমাদের এই দেশটা কি সমাজতন্ত্রে এগুচ্ছে? প্রধানমন্ত্রী কি সমাজতন্ত্রে নিয়ে যাচ্ছেন? এই জিনিসগুলো নিয়ে আসলে
ওনার যারা লোকজন আছেন তাদেরকে আরো চিন্তা ভাবনা করতে হবে, গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে। এটা ওনারা হয়তো মনে করেছেন যেটা তালি পাওয়া যাবে, পপুলার, কিন্তু এই জিনিসগুলো পপুলার না। এগুলো মানুষের কাছে তার যে ইমেজ, তার যে চিন্তা চেতনা, এটা আধুনিক না করে তাকে বরং সেই খালকাঠার জায়গাতে ৭৯ সনের মডেলে তাকে নিয়ে যাচ্ছে। জিয়া রহমান সাহেব যে কাজগুলো করেছেন তার যৌবনে, তার শুরুতে, তার অনেক কাজগুলো ওই সময়টাতে পপুলার হয়েছিল, কিন্তু এটা এখন এই সময়টাতে দলের জন্য, সরকারের জন্য, দেশের জন্য বুমেরাং। আপনি বলছেন যে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যা জনগণের স্বার্থে। কিন্তু এই যে যে চুক্তিটির কথা বলছিলাম, কথিত বাণিজ্য চুক্তি, কেন এই চুক্তি থেকে সরে আসা গেল না? কেন সেই ডক্টর ইউনূসের করা চুক্তি বাস্তবায়নের কাজটি এই সরকারের হাত দিয়ে শুরু হলো? কেন রুমিন ফারহানা, সংসদ সদস্য, তিনি পার্লামেন্টে এই প্রস্তাবটি আনতে চাইলেন বা আলোচনা করার প্রস্তাব দিলেন, তাকে থামিয়ে দেওয়া হলো? এর আচ্ছা, পেছনের পান্না, রহস্যটা আসলে কি? নানান ধরনের গুঞ্জন শোনা যায়। আচ্ছা, এর পেছনে যে রহস্য হলো, আপনি বা অন্য যারা রহস্য খুঁজছেন তারা একটা ইলিউশনে ভুগছেন, মানে একটা স্বপ্নের জগতে ভুগছেন। হুম, হুম। আপনাদের কাছে কোনো বাস্তব, মানে যাকে বলা হয় বাস্তবতা, আপনারা অনুধাবন করতে পারছেন না। রুমিন ফারহানা এই কথা বলছেন, বা আমি বলছি, এখন আমি যদি মন্ত্রী হতাম তাহলে আমি এই কথা বলতাম না আপনার সঙ্গে। রুমিন ফারহানা যদি সেই শারমিন পুতুলের মতো, ফারজানা শারমিন পুতুল, তার মতো যদি নমিনেশন পেতেন, মহিলা বিষয়ক মন্ত্রী হতেন, এই প্রস্তাব নিয়ে কোনো কথাবার্তা বলতেন না তিনি। এখন যেহেতু বিরোধী দলে আছে, তাকে এই কথা বলতেই হবে, যেন তিনি বলছেন। তা তুলেছে, কিন্তু আলোচনা হলো না কেন? আচ্ছা, আলোচনা হবে না, আপনি এটা আলোচনা কেন হবে বলেন তো? মানে আপনি একটা রিজন দেখেন আলোচনা হবে কেন। বিকজ এরকম একটা চুক্তি করা হবে, এটা খলিলুর রহমান সাহেব সরাসরি বলছেন। যে ইনুস সাহেবকে বিদায়ের আগে ইনুস সাহেবকে হয়তো চাপে ফেলা হয়েছিল যে আপনি এই চুক্তিটা করেন, আদারওয়াইজ আপনাকে সেফ এক্সিট দেওয়া হবে না। ইনুস সাহেব নির্বাচন দিয়েছেন যখন, যেই সময়তে লন্ডনে গিয়ে তিনি বৈঠক করেছেন তারেক রহমান সাহেবের সঙ্গে, তখনই তাকে আমেরিকা বাতিলের খাতায় ফেলে দিয়েছে, খরচের খাতায় ফেলে দিয়েছে। আদারওয়াইজ তিনি লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সাথে বৈঠকে বসতেন না। এটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্স হওয়ার দরকার, বিজ্ঞানী হওয়ার দরকার নাই। যে লোক স্বপ্ন দেখছে আমি 50 বছর ক্ষমতায় থাকবো, যে লোক স্বপ্ন দেখছে আমি আর একটা নোবেল পুরস্কার পাবো, তো সেই লোক লন্ডনে গিয়ে নাকে দস্তখত দিয়ে, সেই বিএনপির যে একজন মন্ত্রী আছেন এখন, যাকে বলা হয় এই সরকারের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী, যার উপর তারেক রহমান সাহেবের ছায়া, তিনি হলেন এখন এলজিআরডি প্রতিমন্ত্রী, যার কথায় সরকার চলছে এখন। তো তিনি তো বলে দিয়েছেন সংসদে যে ট্রফি দিয়ে আসা হয়েছে, তারেক রহমানের কাছে গিয়ে ট্রফি দেওয়া হয়েছে। ট্রফি মিন্স কি? আপনি বিজয়ী হয়েছেন, আপনি বিজয়ী হয়েছেন, বিজয়ী হওয়ার পর আপনার হাতে যে ক্রেস্ট দেওয়া হয়, এটা কিন্তু আমরা ট্রফি বলি। তো যখন লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে বৈঠক হয়েছে, ইট মিনস তারেক রহমান বিজয়ী হবেন, প্রধানমন্ত্রী হবেন, এই ট্রফিটা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে আসছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে তার কাছে দিয়ে আসছেন, এর কারণ হলো এমনি এমনি দিয়ে আসেন, তাকে আমেরিকা খরচের খাতায় ফেলে দিয়েছে। বিকজ তিনি কোনো কাজ করতে পারছিলেন না। যেমন ডোনাল্ড ট্রাম্প, দুইজন লোক সম্পর্কে খরচের খাতায়। এই যেমন মাসাদো, আপনার ভেনেজুয়েলাতে। তো যাকে তিনি, মাদুরোকে তিনি অ্যারেস্ট করলেন, ক্ষমতাচ্যুত করলেন মূলত মাসাদোকে ক্ষমতা দেওয়ার জন্য, কিন্তু আনার পরে তিনি দেখলেন যে মাসাদো উপযুক্ত না। এই শিক্ষাটা তিনি পেয়েছেন ইউনূসের কাছ থেকে। আদারওয়াইজ বাংলাদেশে ডক্টর ইউনূসকে নিয়ে আমেরিকা যে বাহাদুরি করেছে, যা কিছু করেছে, এখানে যে তার সবকিছু হারিয়েছে সে, এটা সে ভেনেজুয়েলাতে বোঝার পরে সে বলছে না, ওখানে মাসাদোকে দেওয়া যাবে না, হি ইজ নট এ পপুলার। সিমিলারলি সে আরেকটা কাজ করেছে। সেটা হলো এই যে ইরানের যে যুদ্ধের সময় তারা আরেকজন ডক্টর ইউনূস তাদের রেডি ছিল। একটা হলো ডক্টর ইউনূস রেডি ছিল, এবং ওখানেও তারা একজন মহিলাকে মানে নোবেল পুরস্কার দিয়েছিল। তো সেই নোবেল পুরস্কার এখন ইরানের কারাগারে আছে। আর রেজা শাহ পাহলবির ছেলে, ওনার নামও রেজা পাহলবি, সে আমেরিকাতে আছে। ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান ছিল এই দুজনকে ক্ষমতায় বসানো, কিন্তু এই বাংলাদেশের অভিজ্ঞতার কারণে সে বলছে যে না, রেজা পাহলবিকে ওখানে বসানো যাবে না, বিকজ হি ইজ নট ইন এ পজিশন অফ পপুলার। তো এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তো সবকিছু লড়র ভড়র করে ফেলেছিল, এলোমেলো করে ফেলেছিল সব মানুষ। এই যে এখন আমেরিকার যে ক্ষতি হয়েছে বাংলাদেশে, ভারতকে যত মানুষ গালাগালি করে তার চেয়ে 100 গুণ গালাগালি করে আমেরিকাকে এখন বাংলাদেশে। আমেরিকার নাম নিয়ে আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে জুতো পিটা, ঝাড়ু পিটা খেতে হবে। তো এটাই আমেরিকা বুঝতে পেরেছে, ইট ইজ এ মিস্টেক যে এরকম একটা বয়স্ক মানুষ যে খালি হাসে আর খালি মিষ্টি মিষ্টি কথা বলে আর বানাই বানাই কথা বলে, এছাড়া এর কোনো যোগ্যতা নাই। হি ইজ এ মার্কেটিং ম্যান, কিন্তু কোনো বস্তুগত ফিজিক্স তার মধ্যে, ফিজিক্স নেই, তার মধ্যে শুধু কেমিস্ট্রি আছে। তো শুধু কেমিস্ট্রি আছে কিন্তু ফিজিক্স নেই।